আধরাতের স্বপ্নের গল্প শুরু হয় সেই রাতে, যখন শহরের সব আলো নিভে গিয়েছিল। কলকাতার পুরনো বাড়িগুলো ঘুমিয়ে পড়েছিল, তাদের জানালার কাছে চাঁদের আলো মৃদু ছায়া ফেলছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে নিভে যাচ্ছিল, যেন শহরটা তার দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। কিন্তু অর্জুনের চোখে ঘুম ছিল না, তার মন অস্থির, যেন কোনো অজানা আশঙ্কা তাকে জাগিয়ে রেখেছে। সে জানালার পাশে বসে বাইরের নিস্তব্ধতা দেখছিল। রাতের নীরবতা এতটাই গভীর ছিল যে নিজের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিল। দূরে কোথাও একটা কুকুর ডাকছিল, তার আওয়াজ রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু মনোযোগ দিয়ে শুনতেই বুঝল মনে হচ্ছিল যেন কেউ তার নাম ধরে ডাকছে। আওয়াজটা এতটাই মৃদু ছিল যে প্রথমে সে ভাবল হয়তো কল্পনা করছে। অর্জুন উঠে দাঁড়াল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। বাইরে তাকিয়ে দেখল রাস্তায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটা মানুষের মতো, কিন্তু তার আকৃতি অস্পষ্ট, যেন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে। ছায়াটা তার দিকে হাত নাড়ছে, ধীর লয়ে, যেন তাকে কাছে ডাকছে। প্রথমে ভয় পেলেও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। এই অদ্ভুত দৃশ্য তার মনে এক ধরনের রহস্যময় আকর্ষণ সৃষ্টি করল। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এলো। প্রতিটি পদক্ষেপে কাঠের সিঁড়ি কেঁদে উঠছিল। সেই আওয়াজ রাতের নিস্তব্ধতায় অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। তার হাত কাঁপছিল যখন সে দরজার হাতল ধরল। দরজা খুলে বাইরে পা রাখতেই দেখল সেই ছায়াটা আর নেই, রাস্তা একেবারে ফাঁকা, যেন কিছুই ঘটেনি। কিন্তু রাস্তায় একটা অদ্ভুত আলো জ্বলছে। সেই আলো চাঁদের আলোর মতো নরম, কিন্তু তার মধ্যে এক ধরনের জাদুকরী ক্ষমতা লুকিয়ে আছে। আলোটা একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে, যেন একটা নদীর স্রোতের মতো। সেই আলো তাকে একটা পথ দেখাচ্ছে, এমন একটা পথ যা সে আগে কখনো দেখেনি। অর্জুন সেই পথ ধরে হাঁটতে শুরু করল। তার পায়ের নিচে মাটি নরম লাগছিল, যেন সে কার্পেটের ওপর দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে সে দেখল চারপাশের সবকিছু বদলে যাচ্ছে। পরিচিত রাস্তাগুলো অপরিচিত হয়ে যাচ্ছে, যেন সে একটা ভিন্ন জগতে প্রবেশ করছে। বাড়িগুলো আরও পুরনো এবং রহস্যময় হয়ে উঠছে। গাছপালা আরও সবুজ হয়ে উঠছে, তাদের পাতাগুলো চাঁদের আলোয় রূপোর মতো ঝিলমিল করছে। আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে জ্বলছে, যেন তারা তার যাত্রাপথ আলোকিত করার জন্য বিশেষভাবে জ্বলছে। বাতাসে এক ধরনের মাদকতা ছিল। প্রতিটি শ্বাসের সাথে সে অনুভব করছিল যেন তার ভেতরে একটা নতুন শক্তি প্রবেশ করছে। তার চারপাশে ফুলের গন্ধ ভেসে আসছিল, কিন্তু সেই গন্ধ পৃথিবীর কোনো পরিচিত ফুলের গন্ধের মতো নয়। এই গন্ধ ছিল স্বর্গীয়, যা তার মনে অপার শান্তি এনে দিচ্ছিল। হঠাৎ করেই সে একটা বাগানের সামনে এসে দাঁড়াল। সেই বাগানটা এতটাই সুন্দর ছিল যে তার চোখ ফেরাতে পারছিল না। বাগানের চারপাশে সোনালি রঙের বেড়া, যা চাঁদের আলোয় মৃদু ঝিলমিল করছিল। ফুলগুলো রাতের অন্ধকারে উজ্জ্বল হয়ে জ্বলছিল, যেন তাদের নিজস্ব আলো আছে। গোলাপ, জুঁই, বেলি, চাপা, সব ধরনের ফুল একসাথে ফুটে আছে, যা বাস্তবে সম্ভব নয়। কিন্তু এই স্বপ্নের জগতে সবকিছুই সম্ভব। বাগানের মাঝখানে একটা ছোট্ট পুকুর ছিল। সেই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে তার তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছিল। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব পুরোপুরি দেখা যাচ্ছিল, যেন আকাশের চাঁদ জলের মধ্যে নেমে এসেছে। জলের ওপর ছোট ছোট পদ্মফুল ভেসে আছে, তাদের পাপড়িগুলো মুক্তোর মতো সাদা এবং উজ্জ্বল। অর্জুন বাগানের ভিতরে ঢুকল। বাগানের গেট খোলার সময় একটা মৃদু ঘণ্টার আওয়াজ হল, যেন স্বর্গের দেবতারা তার আগমনের সংবাদ পাচ্ছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন সে একটা জাদুর জগতে প্রবেশ করছে। ফুলগুলো তার স্পর্শে আরও উজ্জ্বল হয়ে উঠছিল, যেন তারা তার উপস্থিতিতে আনন্দিত। হাওয়ায় একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল, যা তার সমস্ত চিন্তাভাবনা দূর করে দিচ্ছিল। সেই গন্ধ তার মনে শান্তি এনে দিচ্ছিল, যেন জীবনের সব কষ্ট এক মুহূর্তে ভুলে যাচ্ছে। বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে সে দেখল এখানে এমন সব গাছ আছে যা সে আগে কখনো দেখেনি।
কিছু গাছের পাতা সোনালি রঙের, কিছু গাছের ফল রূপালি রঙের। একটা গাছে এমন ফুল ফুটেছে যার রং বদলাচ্ছে, কখনো লাল, কখনো নীল, কখনো বেগুনি। এই দৃশ্য দেখে তার মনে হচ্ছিল যেন সে কোনো রূপকথার জগতে এসে পড়েছে। পুকুরের পাশে গিয়ে সে বসল, জলের দিকে তাকিয়ে দেখল তার নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু সেই প্রতিবিম্বটা একটু আলাদা লাগছিল। মনে হচ্ছিল যেন সেই প্রতিবিম্ব তার চেয়েও বেশি জীবন্ত, যেন সেই প্রতিবিম্ব তার সাথে কথা বলতে চাইছে। প্রতিবিম্বের চোখে এক ধরনের জ্ঞানের আলো, যেন সে অনেক গভীর সত্য জানে। অর্জুন জলে হাত ডুবিয়ে দিল। জল অস্বাভাবিক উষ্ণ, যেন জীবন্ত। হাতের স্পর্শে জলের ঢেউ উঠল। সেই ঢেউয়ের সাথে সাথে তার মনেও একটা ঢেউ উঠল, যেন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা কোনো স্মৃতি জেগে উঠছে। হঠাৎ করেই সে শুনতে পেল কেউ যেন গান গাইছে। সেই গানের সুর এতটাই মধুর ছিল যে তার হৃদয় ছুঁয়ে গেল। গানের কথাগুলো বোঝা যাচ্ছিল না, কিন্তু সুরের মধ্যে এমন একটা জাদু ছিল যা তার আত্মাকে স্পর্শ করছিল। মনে হচ্ছিল যেন এই গান শুধু তার জন্যই গাওয়া হচ্ছে। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। গানের আওয়াজ আসছিল বাগানের গভীর থেকে, যেন বাগানের প্রতিটি ফুল, প্রতিটি পাতা মিলে এই গান গাইছে। অর্জুন সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে চলল। তার পা যেন নিজে থেকেই সেই দিকে এগিয়ে যাচ্ছে। বাগানের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো গাছ দাঁড়িয়েছিল। গাছটা এতটাই বিশাল যে তার ডালপালা আকাশ ছুঁয়ে ফেলেছে। গাছের কাণ্ড এতটাই মোটা যে 10 জন মানুষ হাত ধরলেও তাকে ঘিরে ফেলতে পারবে না। সেই গাছের নিচে একটা মেয়ে বসে গান গাইছিল। তার চুল চাঁদের আলোয় রূপোর মতো জ্বলজ্বল করছিল, যেন তার চুলের প্রতিটি গোছায় তারার আলো বাঁধা আছে। তার পরনে ছিল সাদা শাড়ি, যা বাতাসে মৃদু দুলছিল। মনে হচ্ছিল যেন সে কোনো পরী যে স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে। মেয়েটির মুখে এক ধরনের দিব্যতা ছিল। তার চোখ বন্ধ করে সে গান গাইছিল, যেন সে সম্পূর্ণভাবে সঙ্গীতের জগতে হারিয়ে গেছে। তার কণ্ঠস্বর এতটাই মধুর যে মনে হচ্ছিল স্বর্গের দেবতারা তার গান শুনতে পাচ্ছে। গানের প্রতিটি নোট বাতাসে ভেসে বেড়াচ্ছিল, যেন সেগুলো জীবন্ত প্রাণী। অর্জুন তার কাছে গিয়ে দাঁড়াল। তার পায়ের আওয়াজে মেয়েটি চোখ খুলল। মেয়েটি তার দিকে তাকাল। তার চোখে ছিল গভীর দুঃখ, যেন সে বহু যুগের একাকিত্বের বোঝা বহন করছে। কিন্তু সেই দুঃখের মধ্যেও ছিল অপার মমতা এবং করুণা। সে বলল, তার গলার স্বর মৃদু কিন্তু স্পষ্ট, আমি এই বাগানের রক্ষক। বহু বছর ধরে আমি এখানে আছি। শত শত বছর পেরিয়ে গেছে, ঋতু এসেছে গেছে, কিন্তু আমি একা। কেউ আমার কাছে আসে না। তুমিই প্রথম যেই বাগানে এসেছ। তার কথায় এমন একটা বেদনা ছিল যে অর্জুনের মন খারাপ হয়ে গেল। অর্জুন জিজ্ঞেস করল, তুমি কেন এখানে আছো? কেন তুমি এই বাগান ছেড়ে যাও না? মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, এই বাগান হলো স্বপ্নের বাগান। এটা শুধু একটা সাধারণ বাগান নয়। এই বাগান হলো মানুষের সব স্বপ্নের আতুর ঘর। যারা সত্যিকারে স্বপ্ন দেখে, যাদের হৃদয়ে আশার আলো জ্বলে, তারাই এখানে আসতে পারে। কিন্তু মানুষ এখন আর স্বপ্ন দেখে না। তারা শুধু বাস্তবতার পিছনে ছুটে বেড়ায়। তারা ভুলে গেছে যে স্বপ্ন ছাড়া জীবন শুধু একটা যন্ত্রের মতো চলে। তাই এই বাগান ধীরে ধীরে মরে যাচ্ছে। ফুলগুলো তাদের রং হারাচ্ছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। অর্জুনের মন খারাপ হয়ে গেল। তার চোখে জল এসে গেল। সে বলল, আমি কি কিছু করতে পারি? আমি কিভাবে এই বাগানকে বাঁচাতে পারি? মেয়েটি হাসল। তার হাসিতে আশার আলো ফুটে উঠল, যেন অন্ধকার রাতে হঠাৎ একটা প্রদীপ জ্বলে উঠেছে। সে বলল, তুমি যদি চাও তাহলে এই বাগানকে বাঁচাতে পারো। তোমাকে মানুষদের স্বপ্ন দেখাতে হবে, তাদের বুঝাতে হবে যে স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। তাদের বলতে হবে যে স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়, বরং এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অর্জুন বলল, কিন্তু আমি কিভাবে সেটা করব? আমি তো শুধু একজন সাধারণ মানুষ।
মেয়েটি তার হাত ধরল। তার স্পর্শে অর্জুনের মনে একটা অদ্ভুত শক্তি এসে গেল, যেন তার ভিতরে একটা নতুন জীবন প্রবেশ করেছে। সে বলল, তুমি যখন জেগে উঠবে তখন মানুষদের কাছে এই বাগানের গল্প বলবে। তাদের বলবে যে স্বপ্ন দেখা কতটা জরুরি। তাদের বলবে যে স্বপ্ন ছাড়া জীবন শুধু একটা যন্ত্রের মতো চলে। তাদের বুঝাবে যে স্বপ্ন হলো জীবনের রং, স্বপ্ন হলো জীবনের সুর। হঠাৎ করেই বাগানে একটা ঝড় উঠল। বাতাস জোরে বইতে শুরু করল, গাছপালা দুলতে শুরু করল, তাদের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়তে লাগল, ফুলগুলো উড়ে যেতে লাগল, যেন তারা আকাশে ফিরে যাচ্ছে। পুকুরের জলে ঢেউ উঠল, আকাশে মেঘ জমতে শুরু করল। মেয়েটি বলল, তার গলায় জরুরি ভাব, তোমার সময় শেষ হয়ে এসেছে, তুমি এখন ফিরে যাও। কিন্তু মনে রেখো, এই বাগান সব সময় তোমার জন্য অপেক্ষা করবে। যখনই তুমি সত্যিকারের স্বপ্ন দেখবে, তখনই তুমি এখানে ফিরে আসতে পারবে। এই বাগানে আবার দেখা হবে তোমার সাথে। এই বাগানের সৌন্দর্য আবার তুমি উপভোগ করতে পারবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাগানে আবার দেখা হবে আমাদের সাথে।